ক্লিয়ার, ঠিক আছে ওকে আমরা শুরু করি, কথা বলেন না, স্টার্ট করি। ওকে, সবার আগে ভেক্টর। আচ্ছা ভাই, ভেক্টরে আমরা জানি সবার আগে ভাই এটা দুই টাইপেরই হয়, স্কেলার রাশি, ভেক্টর রাশি। জি ভাই, আমরা একটু জাস্ট কুইক আমরা জিনিসগুলো একটু রিক্যাপ করবো, ঠিক আছে। আচ্ছা, তো সবার আগে ভাই স্কেলার রাশি কি? স্কেলার রাশি হলো ভাই আপনার মান আছে দিক নেই, জি ভাই আমি জানি। ভেক্টর রাশি কি ভাই? মান আর দিক উভয়ই আছে, এটা ভাই মেডিকেল বাদে কোনো জায়গাতে আসবে না। আচ্ছা, তারপর কি ভাই স্কেলার রাশি মনে রাখার যে ট্রিক, এটা কি বলছে ভাই? রিয়েল লাইফে দেখছি বা জীবনে শুনি নাই এমনগুলাই হলো কি ভাই আপনার স্কেলার রাশি। আচ্ছা, এটার মানেটা কি? যেমন ধরো তোমাকে বললো যে ধরো সময়ের কথা, তোমাকে বললো ভরের কথা, যেমন বলে না বাজারে গেলে যে ভাই 5 কেজি আলু দে, ঠিক আছে, তো 5 কেজি আলু যে নেস, ঠিক আছে, ঘড়িতে তুই সেই সময় দেখতেছিস, তারপর ধর পানি, ঠিক আছে, 5 লিটার পানি দেন, যে জিনিসগুলো আমরা রিয়েল লাইফে সহজেই দেখি। যেমন ভাই দেখি না কোনটা, যেমন ধরো তোমার বেগ একটা আমাদের ভেক্টর রাশি ভাই, বেগও তো আমরা দেখি, কোন একটা জিনিস যখন খুব স্পিডে যায়, বা তখন কোনো একটা গাড়ি খুব স্পিডে যায়, তুমি কি গাড়িটার বাহিরের আউটলুক থেকে বলতে পারো যে গাড়িটা 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, না 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, না 16 মিটার পার সেকেন্ডে যাচ্ছে? বলা যায়? বলা যায় না। তুমি ফিল করতে পারো ভেক্টর রাশিগুলা। এবং আর একটা ভাই এক্সট্রিম সিচুয়েশন না হয়েছে কি, যেটা তুমি জীবনে শুনোই নাই, একদমই আনকমন টার্ম, সেগুলো কি ভাই আমার স্কেলার রাশি, মানে জীবনে যেটা শুনো নাই সেটা কি ভাই আমার স্কেলার রাশির মধ্যে পড়বে, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি ভাই স্কেলার রাশি মনে রাখার ট্রিক রিয়েল লাইফে যেটা দেখছো এটা দিয়ে বেসিক্যালি আমাদের সব কাজ হয়ে যায়। নেক্সটে ভেক্টর রাশি ভাই মনে রাখার জন্য যে ট্রিকটা, সেই ট্রিকটা দেখেন আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে, সেটা হলো কি ভাই? ভবে সব প্রিয়তম বাসে টাকার তড়িৎ প্রেম। এই ভাই এত ক্রিঞ্জ নেই, আমি জীবনেও দেইনি, এটা হলো আপনাদের এই মেডিকেলের বইয়ে দেওয়া ছিল, তো সেখান থেকে আর কি বলছি। দেখেন এমনি মনে রাখতে হবে না, সিম্পলি মনে রাখেন ভাই ভরবেগ, বেগটা ভাই ফিল করা যায়, কোনো গাড়ির উপরে লেভেলিং করা থাকে না যে ও 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। নেক্সট বেগটাও কি ভাই একই কথা, ভাই স্মরণের যে ব্যাপারটা, জি ভাইয়া স্মরণ কি জাস্ট সরতেছে তাই না, দিক ভাই আমার ম্যাটার করে। দেন কি ভাই আমাদের বল, জি ভাই বলও আমার একই কথা। ধরো তুমি কাউকে ঘুষি মারলাও, তো সাথে সাথে বলতে পারো না যে তুমি ভাই কত বলে ঘুষি মারছো, সেটা কি আমার মেজারমেন্ট করতে হবে। দেন কি ভাই তড়িৎ প্রাবল্য, এটাও হয় আমাদের একই ধরনের টার্ম, ত্বরণ মন্দন সবই কি ভাই আমরা ফিল করতে পারি বা মেজার করার সিস্টেম আমাকে করতে হয়। দেন কি ভাই ওজন বলো, তারপর তুমি ভ্রামক বলো, তুমি হলো সান্দ্রতা বলো, তুমি হলো টর্ক বলো, তুমি হলো তড়িৎ ক্ষেত্র বলো, তুমি হলো পৃষ্ঠটান বলো, অথবা তুমি মহাকর্ষীয় প্রাবল্য বলো। আচ্ছা, এখানে একটা ছোট একটা মিস্টেক এখানে করছে, ঠিক আছে, সেই মিস্টেকটা আমি শুধরাই দিচ্ছি, সমস্যা নাই। সেটা হলো এখানে ভ্রামকের ওয়ার্ডটা দিছে, ভ্রামকের ওয়ার্ডটা আপনার ভাই ভেক্টর রাশির মধ্যে পড়বে না, ঠিক আছে। ভ্রামক হলো কি বলতো? ভ্রামক হলো আপনার, ভ্রামক বলতে এখানে তোমাকে যদি বলের ভ্রামক বলে তাহলে ঠিক আছে, ঠিক আছে। এই ভ্রামকটা কি ভ্রামক সেটাও একটা ম্যাটার করে। যদি এটা বলের ভ্রামক হয়, আমি লিখে দিচ্ছি, যদি বলের ভ্রামক হয় তাহলে এটা আপনার ভেক্টর রাশির মধ্যে পড়বে। বাট ভ্রামক বলতে অনেকে বলে জড়তার ভ্রামক, সো যে কেউ বলে ভাই জড়তার ভ্রামক কি ভেক্টর রাশি? না, জড়তার ভ্রামক কি টেন্সর কোয়ান্টিটি। টেন্সর কোয়ান্টিটি নিয়ে আপনারা ভার্সিটিতে পড়াশোনা করবেন, যারা ফিজিক্সে পড়াশোনা করবেন আমার সাবজেক্টে, তারা টেন্সর নিয়ে ভাই ডিটেলসে জানতে পারবেন। এতটুকু আমাদের আশা রাখি ক্লিয়ার। নেক্সট আসে আমরা ভেক্টরের প্রকাশ ভাই মান ও দিক প্রকাশ করা হয়, ঠিক আছে ভাই। এটা কি নোট করবো? না, এই নোট আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের নোট করতে হবে না ভাই। ভেক্টরের প্রকাশ কি ভাই মান ও দিক দ্বারা প্রকাশ করা হয়, জি ভাই খুবই কমন সেন্স। 5 মিটার পার সেকেন্ডে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ, উত্তরে যাচ্ছ, দক্ষিণে যাচ্ছ, মহাকাশে যাচ্ছ, কোন দিকে যাচ্ছ ভাই? দিক ম্যাটার করে। নেক্সট কি ভাই তীর চিহ্ন দ্বারা এটা প্রকাশ করে, এটা আমরা সবাই জানি ভাই। দৈর্ঘ্যটা কি আমার ভেক্টরের মানকে নির্দেশ করে, দৈর্ঘ্য তীর যত বড় হবে ভেক্টরের মান তত বড়, তীর যত ছোট হবে ভেক্টরের মান তত ভাই ছোট, জি ভাই এটা আমরা জানি। ওকে, নেক্সট আসি ভাই আমরা ভেক্টর কোয়ান্টিটি ভাই দুইটা জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা কি মান, একটা কি ভাই দিক। কথা বুঝে গেছে? কেউ যদি না জানেন তাহলে ভাই জেনে নেন। যেমন ভাই মান বের করা হয় কি ভাই √(x² + y² + z² দিয়ে, এবং ভেক্টরটা রিপ্রেজেন্ট করা হয় কি xi ক্যাপ + yj ক্যাপ + zk ক্যাপ। যত আমরা ভেক্টরে ম্যাথ করব তত আপনার এই জিনিসটার কি ভাই ডিপ ফিলিং ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা ওকে নেক্সট মধ্যবর্তী কোণ মানে কি ভাই মাথা মাথা বা পা পা। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেন, ধরেন আপনার এখানে একটা a ভেক্টর আছে, এখানে একটা b ভেক্টর আছে। এখন বলো কি এই ভেক্টরটা আর এই b ভেক্টরটার মাঝখানে আপনাকে বলা হলো কি যে বাবা তুমি আমাকে এই জায়গাতে অ্যাঙ্গেল বের করে দাও, তুমি কি আমার এই জায়গাতে এই দুইটা ভেক্টরের মাঝখানে আমাকে তুমি কি করে দাও ভাইয়া? অ্যাঙ্গেল বের করে দাও। তখন কি বলেছে মাথা মাথা বা পা পা। আমরা সবাই জানি যে ভাই জিনিসটার কি দেখেন মাথার সাথে পা হয়ে গেছে, মানে ধরো কাইন্ড অফ লাইক তুমি এই জায়গাতে ধরো শুয়ে আছো, ঠিক আছে, তো এখানে ধরো তোমার মাথার উপরে ধরো তোমার কেউ ঠ্যাং উঠাই দিচ্ছে, তাহলে এটা হবে ভাই? এটা হবে না। আপনার কি মাথার সাথে মাথা করতে হবে। তাহলে আইদার ভেক্টরটাকে সামনে নিয়ে এখানে বসান, অথবা এই ভেক্টরটাকে নিচে নামায় মাথার সাথে মাথা মিলান, যে কোনো একটা কাজ করেন, আইদার পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা। তো আমরা বুঝতে পারলাম এই ভেক্টরটাকে যদি আমি সিম্পলি এখানে যদি ভাই পুট করি, তার মানে এখানে যদি আমাকে অ্যাঙ্গেল অলরেডি থিটা দেওয়া থাকে, 180 থেকে থিটা বাদ দিলে কি আমি ভাইয়া এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানে আমরা অ্যাঙ্গেল পেয়ে যাবো। এগুলো কি আমাদের কোশ্চেন সলভিং এ লাগবে। সেম ভাবে দেখেন এখানে একটা কোশ্চেন করা হয়েছে, ধরেন আপনার এদিকে একটা এ ভেক্টর দেওয়া হয়েছে, এদিক দিয়ে একটা বি ভেক্টর দেওয়া হয়েছে, তাহলে ভাই এই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত? সিম্পল কাজ, ভি কে আমি এদিকে শিফট করব, যদি শিফট করি তাহলে কি ভাই মাথার সাথে মাথা লাগবে, তার মানে কি এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা কি আমার থিটা। কেউ বলতে পারে ভাই আমি এই এ ভেক্টরটাকে চাইলে আমি নিচেও নামাইতে পারতাম, কি সমস্যা হইতো? কোনো সমস্যা হইতো না, তুমি যা করবা ভাইয়া তাই ঠিক, ঠিক আছে, তুমি করবা এমন কোনো কিছু ভুল হইতে পারে না ভাইয়া? পারে না। নেক্সট আসি। ওকে ভাই ভেক্টর যে প্রকারভেদ, এই প্রকারভেদগুলো খুবই ইম্পর্টেন্ট ফর দ্য মেডিকেল স্টুডেন্ট, অ্যান্ড যেখানে কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসে সেখানেও কি যেমন অ্যাগ্রি তো মাঝে মাঝে দিয়ে দেয়, সো দেখে রাখেন, ঠিক আছে।
সো আপনারা কি এগুলো ভাইয়া দেখে রাখেন, কথা বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা একটা মিনিট, ও শিট, দাঁড়াও একটা মিনিট। ইংলিশ ভার্সনদের জন্য বলে দিচ্ছি। আচ্ছা ইংলিশ ভার্সন আছে, আমি তো জানতামই না। দেখেন ইংলিশ ভার্সন বলে দিচ্ছি, এদিকে তাকান। দেখেন সবার আগে সমান ভেক্টর মানে কি ইকুয়াল ভেক্টর মানে কি যাদের ম্যাগনিটিউড এবং আপনার কি ডাইরেকশন দুইটাই কি আপনার সেম, মানে কি মান আর দিক ভাই দুইটা একই। জি ভাইয়া ধরো তোমার এক বন্ধু ঠিক আছে কোন এক সুন্দরী কন্যার দিকে তাকায় আছে, তুমিও সেই সুন্দরী কন্যার দিকেই তাকায় আছো। তো তোমরা যদি দুই বন্ধু ভাই সুন্দরী কন্যার দিকেই তাকায় থাকো, তোমার যদি চোখ এদিকে যায় এবং ওরও যদি চোখ এদিকে যায়, তোমরা কি ভাই দুজন একই ভেক্টর বা সেম ভেক্টর বা কি ভাই সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর অথবা সমান ভেক্টর। নেক্সট ভাইয়া ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর মানে কি যার মান একই কিন্তু দিক বিপরীত, মানে কি ম্যাগনিটিউড সেম বাট কি আপনার ডাইরেকশন কি ভাই টোটালি অপোজিট। সেম ভাবে ধরো তোমার এদিকে এক কন্যাকে দেখে মনে হচ্ছে ওকে যদি বিয়ে করতে পারতো তাহলে ভালো লাগতো, আর ধরো তোমার আরেক বন্ধু ধরো আরেকটা কন্যার দিকে তাকাচ্ছে, যা তুই ওই মেয়েকে বিয়ে কর, আমি এই মেয়েকে বিয়ে করতেছি। তার মানে কি তোমাদের দিক কি ভাইয়া আলাদা, কিন্তু ভাই দুজনের মান একই, কারণ কি দুজনের পরীক্ষা নাম্বার ভাই একই আসে। আর ভাই নাম্বারটা কি ভাই, নাম্বারটা হলো 0। নেক্সট সমান্তরাল বা সদৃশ ভেক্টর। সমান্তরাল মানে কি ভাই প্যারালাল ভেক্টর, সদৃশ মানে ভাই ইকুইভ্যালেন্ট ভেক্টর। এখানে কি ভাই মান যে কোনো কিছু হতে পারে, মানে কি ম্যাগনিটিউড ক্যান বি এনিথিং, বাট দিক সবসময় একই থাকতে হবে। যেমন ধরো সে টু সে, ধরো তোমার বাবা, তোমার ভাই, বড় ভাই, আর ধরো ধরো তোমাদের তিনজনেরই ক্রিকেট খেলা দেখতে পছন্দ, তার মানে কি তিনজনেরই কি ভাই ডাইরেকশন আপনার একই, খালি কি এক একজনের মান বড় ছোট, এটাই তো, তাই না? তার মানে কি এটা ভাই সমান্তরাল বা প্যারালাল ভেক্টর। ওকে নেক্সট অসমান্তরাল ভেক্টর মানে কি ভাই মান যে কোনো কিছু দিক ভাই উল্টা পাল্টা, বুঝাই যাচ্ছে। দেখো নামেই বলে দিচ্ছে, ভেক্টরের প্রকারভেদ মুখস্থ করতে হয় না, জাস্ট রিডিং করেন। তারপর কি ভাই এখানে দেখেন ভাইয়া কি সঠিক ভেক্টর। আচ্ছা সঠিক ভেক্টর মানে কি ভাই অশূন্য ভেক্টর, ঠিক আছে, হয়তো বা প্রিন্টিং মিস্টেক করছে। নেক্সট আসি নাল বা শূন্য ভেক্টর মানে কি ভাই যেখানে ম্যাগনিটিউড কি হবে আপনার 0 বা মান হবে 0, বা যেটার অপর নাম হলো বিন্দু ভেক্টর। আচ্ছা এখন এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে ভাইয়া, শূন্য ভেক্টর থেকে ঢাবিতে 24-25 একটা কোশ্চেন আসছিল, কি বললাম, শূন্য ভেক্টর থেকে ডিউতে 24-25 একটা কোশ্চেন আসছিল। তো আপনাদের এই নাল ভেক্টরের জিনিসটা আমি আপনাদেরকে আরেকবার বুঝাবো, একদম ইন ডিটেইল বুঝাবো। সো এখানে জাস্ট মাথার মধ্যে ফিক্স করে রাখেন যে আচ্ছা নাল ভেক্টর মানে কি যার ম্যাগনিটিউড হলো 0। আচ্ছা এটার কি কোনো দিক আছে, নাল ভেক্টরের কি কোনো দিক আছে নাকি? তাহলে আমাকে একটু বলেন তো ভাই ইউজ আদার কালার, সাদার মধ্যে তো কালারটাই সবচেয়ে সুন্দর দেখা যায়, ঠিক আছে, হ্যাঁ ব্ল্যাকই ইউজ করতেছি, সমস্যা নেই। আচ্ছা আমাকে এটা বলো তো নাল ভেক্টর বা 0 ভেক্টর অথবা শূন্য ভেক্টরের কি দিক আছে নাকি, মানে দিক সম্পর্কে কমেন্ট করো, এটাই মানে ডাইরেকশন সম্পর্কে কমেন্ট করো, ঠিক আছে। ধন্যবাদ ভাই ইংলিশগুলো বলার জন্য, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তারপরে ভাই আসি সমতুলীয় ভেক্টর মানে কি ভাই কোপ্লেনার ভেক্টর। আচ্ছা সো ভাই কোপ্লেনার ভেক্টর মানে কি যেখানে একই সমতলে সবাই অবস্থিত, ঠিক আছে, আমরা তিন ভাই কি একই জায়গার উপরে আছি। ধরো কথা আমি একটা পেজ নিলাম, এই পেজে যদি আমি এখানে একটা ভেক্টর রাখি, এখানে একটা ভেক্টর রাখি, এখানে একটা ভেক্টর রাখি, তিনটা ভেক্টর কি ভাই একই তলে আছে, একই প্লেনে আছে, মানে কি সবাই যদি ভাই সেম প্লেনেই থাকে তখন আমরা বলি কি সেটাকে আমরা বলি সমতলীয় ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কেন? কারণ এই কনসেপ্ট থেকেও আমাদের প্রিয় ঢাবি আবারও তোমাদের বাস মেরে দিয়েছিল একটি কোশ্চেন দিয়ে, ঠিক আছে। সো এটা ভাই ইম্পর্টেন্ট, আমরা কোশ্চেন সলভের সময় দেখবো। এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো ভার্সিটিতে আসতে পারে, এবং এইবার এই ভার্সিটিতে এমন মানে বেশিরভাগ ভার্সিটিতে এই জায়গা থেকে ভাই কোশ্চেন আসবে, সেটা কি তিনটা ভেক্টর সমতুলীয় বা কোপ্লেনার হওয়ার শর্ত কি? শর্তটা হলো a × b ডট c। কেউ যদি বলে ভাই ক্রস আর ডট আমি বুঝি না, কোনো সমস্যা নাই। অনির্দিষ্ট দিক ভাইয়া নেই, আচ্ছা অনির্দিষ্ট দিক না, এটার কোনো ভাই দিকই নাই, যাক আচ্ছা ওকে স্যার, মানে আপনারা ভাইয়া জিনিসটা বুঝতে পারছেন। এবার নেক্সট আসি ভাইয়া, এখন ভাই কেন দিক নাই এটাও একটা মনের মধ্যে কোশ্চেন আসে, ভাই শূন্য ভেক্টরে কেন দিক নাই? একটা খালি কথা কইলে না আর মানবো হবে না, কারণ আছে, কারণটা আমরা ভাই স্পেসিফিক ভাবে বলবো। নেক্সট আসে ভাইয়া একক ভেক্টর মানে কি বা ইউনিট ভেক্টর মানে কি যার মান হবে 1 এবং দিক যে কোনো কিছু হতে পারে। এই যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা তোমরা সবাই মিস করে যাও, ভাইয়া একক ভেক্টরের দিক যে কোনো কিছু মানে কিরকম হতে পারে? ধরো আমার মান হলো 1, আমি এদিক তাকায় আছি, আমি এদিক তাকায় আছি, আমি এদিকে তাকায় আছি, আমি এদিকে তাকায় আছি, আমি চাইলে যে কোনো দিকেই তাকাইতে পারি। তো আমি যখন যে কোনো দিকেই তাকাইতে পারি, তার মানে ভাই একক ভেক্টর কি যে কোনো কিছু হতে পারে। তোমাদের একটা মিসকনসেপশন যখন জিজ্ঞেস করি একক ভেক্টর কয়টা, ভাইয়া 3টা। আমি বললাম কি কি, ভাইয়া আই, ভাইয়া জে, ভাইয়া কে, একটা ধরে মার দিব, ওটাকে বলে আয়তাকার একক ভেক্টর, ওটাকে বলে রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, ঠিক আছে। তো দুইটার মধ্যে ভাই পার্থক্য আছে, একটা একক ভেক্টর, একটা আয়তাকার একক ভেক্টর। ওকে নেক্সট আসে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড সমতলে আই জে কে হলো এই যে দেখেন কথাটা আপনাকে ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে, সেটা কি আয়তাকার একক ভেক্টর রেক্টেঙ্গুলার
ইউনিট ভেক্টর, দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স। তার মানে কি ভাই, যদি এক্স এর দিকে আমি তাকায় থাকি তখন আমরা এটাকে বলবো আই ক্যাপ, যদি আমি ওয়াই এর দিকে তাকায় থাকি তখন বলবো কি জে ক্যাপ, আর যদি জেড এর দিকে তাকায় থাকি তখন আমি ওকে বলবো কে ক্যাপ। কথা বুঝে গেছে? ওকে আচ্ছা, তার মানে কি আমাদের যেহেতু আমরা 3D সিস্টেমে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 3D সিস্টেম অবজার্ভ করারই ক্ষমতা দিছে, আরো অনেক ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা মানে আমরা সেটা অবজার্ভ করতে পারি না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জাস্ট অবজার্ভ করতে পারে। সো আমাদের যে 3D স্পেস আছে, 3D স্পেসকে আমার ডিফাইন করার জন্য এক্স এ লাগবে, ওয়াই লাগবে, আর জেড লাগবে, তার মানে আমাদের এই তিনটা দিয়ে আমাদের ভাই সব ম্যাথ শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটা কি ভাই? এইটা যে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বের করে কিভাবে, খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? সব ভার্সিটিতে ইচ্ছা মতো দেয়, হয়তো বা বলে কোনো দুইটা ভেক্টরে ক্রস করো, ক্রস করার পর একক ভেক্টর বের করো, হয়তো বা বলে যে কোনো দুইটা ভেক্টরকে যোগ করো দেন ওটার একক ভেক্টর বের করো, অনেকে হয়তো বা বলে দুইটা ভেক্টরে বিয়োগ করো দেন এটার একক ভেক্টর বের করো। কিন্তু একক ভেক্টর বের করবো কিভাবে? তোমার যে ভেক্টরই থাকুক না কেন তাকে মান দিয়ে ভাগ করবো। ভাই মান বের করে কিভাবে? √x² + y² + z², সিম্পল, ঠিক আছে? তার মানে ভাই এই জিনিসগুলো আমরা কোশ্চেন যখন করবো আরো বুঝবো, এখন জাস্ট একটু সিরিয়ালি মাথার মধ্যে ঢুকানোর ট্রাই করেন, যতটুকু ক্যাচ করতে পারেন। ওকে, অবস্থান ভেক্টর মানে কি? অবস্থান ভেক্টর মানে হলো কি আপনার, যে খুব সিম্পল একটা কথা, আপনার কি এখানে যে আপনার কেন্দ্রবিন্দু থাকবে সেখান থেকে একটা পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট পর্যন্ত বা অরিজিন থাকবে 0,0,0, সেখান থেকে যে কোনো একটা পয়েন্টকে আপনি এটাকে ক্রস মানে কানেকশন করে দিবেন। ওকে, তার মানে এখানে আমরা বলি কি, মাথা থেকে পা বাদ দিতে হয়, তার মানে x থেকে 0, y থেকে 0, z থেকে 0, জি ভাই খুব সিম্পল। আচ্ছা, এবার তারপরে শিখবে সরণ ভেক্টর। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর। ওকে, আর সরণ ভেক্টর মানে কি? এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ভেক্টর মানে কি? ধরো তোমার এ পয়েন্ট থেকে তুমি বি পয়েন্টে গেছো, আমাদের অসংখ্য বার এই কাজটা করতে হবে। আমি বারবার বলি, এই যে সরণ ভেক্টরটা বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা, এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কোথায় ইম্পর্টেন্ট ভাইয়া? তোমাদেরকে W = F.S করতে দেয়, মনে আছে? কাজ, শক্তি ও ক্ষমতাতে এই যে এসটা কি ছিল? এই এসটা ছিল আপনার সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো সেখানে আপনার যে কাজটা করতে হতো সেটা কি? আপনাকে বি পয়েন্ট থেকে এ পয়েন্টে যেতে হতো, বা ধরো এই পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি যাবা, ধরো এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলে তখন তুমি এখানে কি করতা, যে ভাই এসবি থেকে তুমি এস এ কে বাদ দিতা, বাদ দেওয়ার পরে তোমার এই সরণ ভেক্টর বা ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা আসতো। এটা আমরা ম্যাথে করব, বাট এখন জাস্ট কনসেপ্টটা বুঝে রাখেন। যেমন দেখেন এখানে বলছে কি এবি, দেখো কই থেকে দিছো? এখান থেকে, এই যে এখান থেকে এখানে গেছো, তার মানে কি মাথা থেকে পা বাদ যাবে, কই থেকে কই বাদ যাবে? ভাইয়া একটু স্লো পড়ান। আচ্ছা, আমার স্পিড কি ঠিক আছে না আরো স্লো পড়াবো? আমার কি স্পিড ঠিক আছে? আচ্ছা, আমরা জিনিসগুলো দুইবার কভার করবো, তো থিওরিগুলো দুইবার কভার করা হবে, ঠিক আছে? একটা হলো এখানে, আর একটা হলো কোশ্চেনের মাধ্যমে, তাই আর কি আমি একটু ফাস্ট পড়াচ্ছি। বাট আপনারা হয়তো আমার সাথে ম্যাচ করার জন্য আমি চাইলে আরেকটু স্লো করতে পারি। সো টেনশন নিয়ে না, আমরা জিনিসগুলো দুইবার পড়বো, তো এই জন্য একটু ফাস্ট যাচ্ছি। ওকে, নাহলে 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা লেগে যাবে। ওকে, আমি আরেকটু স্লো পড়ার চেষ্টা করতেছি। তার মানে কি ভাই, মাথা থেকে পা বাদ যাবে। দেখো মাথা কি, 5 থেকে 2, 7 থেকে 3, 9 থেকে 4, তার মানে আই ক্যাপে 5 থেকে 2 বাদ, 7 থেকে 3 বাদ, 9 থেকে 4 বাদ। খুবই সোজা কাজ, এটা কোনো কঠিন কিছু না। হয়তো তোমাকে বলবে যে ধরো তুমি 2,3,4 পজিশন থেকে 7,10,11 পজিশনে গেলাম, ধরো বললো যে তোমার বল হলো 3i ক্যাপ + 4j ক্যাপ + 5k ক্যাপ, তাহলে এখানে কৃত কাজ কত? তখন তোমাকে কি করতে হবে? আগে সরণ ভেক্টর বের করতে হবে। কোথায় গেছো সেটা হলো কি তোমার মাথা, কই থেকে গেছো সেটা হলো কি পা, তাহলে মাথা থেকে পাকে বাদ দিবা, সরণ ভেক্টর বের করবা, দেন বলের সাথে ডট গুণন করে দেন করবা। অনেকে বুঝেন নাই, কোনো সমস্যা নেই, কোশ্চেনও করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেকে বলে ফাস্ট করো, অনেকে করো স্লো করো। আচ্ছা, আমি আমার স্পিডে যাই, সমস্যা নেই। দেখেন ভেক্টর যুগের ভাই সূত্র কয়টা? 5টা। আচ্ছা, সো 5টা সূত্র, তো 5টা তো না, বেসিক ফান্ডামেন্টাল হলো ভাই 3টা সূত্র, ঠিক আছে? আচ্ছা, সো বাচ্চারা অনেক সময় রং ইন্টারপ্রেট করার সমস্যা নেই। দেখেন ভেক্টরের বেসিক সূত্র ভাই 3টা। তো প্রথম কথা হলো ভাই, আর 3টাও না, বলতে গেলে ভেক্টরের সূত্র বলতে গেলে ভাই একটাই, ঠিক আছে? এই একটারই মডিফাই করে 3টে বানানো হয়েছে, বুঝছো? আচ্ছা, সো ভাই একটা কি, একটা হলো ত্রিভুজ সূত্র, বাকিগুলো ভাই এরই বাচ্চা কাচ্চা। ওকে, আচ্ছা, এই হলো কি ফান্ডামেন্টাল। তো সবার আগে দেখেন সেটা হলো কি ভাইয়া, যে ত্রিভুজ সূত্র কি? ধরো তোমার এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, এটা কি ত্রিভুজের একটা বাহু। আচ্ছা, সো ত্রিভুজ ধরো চিন্তা করো, তাহলে ধরো এখানে তোমার একটা বাহু, এখানে তোমার একটা বাহু, তার মানে কি অপোজিট যে বাহুটা সেটাকে অপোজিট থেকে তোমার লব্ধিটাকে রিপ্রেজেন্ট করবে। মানে কি, যদি দুইটা ভেক্টর তোমার একই সিনক্রোনাইজেশনে কাজ করে, তাহলে আরেকটা যে বাহু থাকবে সেটা তোমার অপোজিট থেকে তার কিবা লব্ধিটাকে ডিফাইন করে দেবে। অনেক তোমার কথা বুঝো নাই, ধরো সে টু সে তোমার এটা হলো বাসা, আর ধরো তোমার এটা হলো স্কুল তো না, তোমরা এত বাচ্চা না, ধরো তোমার একটা ভার্সিটি। তখন ধরো এখান থেকে তুমি এখানে যাবা, তো তুমি কি করলা? তুমি ধরো তোমার সাথে কোনো ধরো তুমি ভার্সিটি ফার্স্ট ইয়ারে বিয়ে করে ফেলছো, আলহামদুলিল্লাহ। তো ধরো তুমি বউকে নিয়ে তুমি তোমার ভার্সিটিতে মানে তোমার ডিপার্টমেন্টে যাবা, হল থেকে ডিপার্টমেন্ট যাবা। তখন কিভাবে যাবা?
তো ফার্স্টে ধরো তুমি ডান দিকে গেলা, ডান দিক থেকে ধরো তুমি এদিকে চলে গেলা, ঠিক আছে, মানে তার সাথে সময় বেশি কাটানোর জন্য তুমি কি করলা, তুমি কিন্তু চাইলে এখান থেকে এখানে ডিরেক্ট যেতে পারতা, আর তুমি করলা কি একটু লম্বা রাস্তা চুজ করলা, যে ফার্স্ট আমি এখানে যাবো, দেন এখান থেকে এদিকে যাবো। তাহলে ধরো আমি বললাম এটা হলো এ ভেক্টর, আর ধরো আমি এটা বললাম বি ভেক্টর, তাহলে তোমার এই দুইটা ভেক্টরের কাজ চাইলে আরো একভাবে করা যেত। কিভাবে করা যেত? ধরো এবার ধরো আমার কথা তো না, ধরো আমি আরেকজনের কথা বলি, সেটা হলো ধরো সে হলো বিবাহিত না, এখন সে করলো কি এই দুজনের কাজ একবারে করতে চায়। কিভাবে? এখান থেকে এই জিনিসটা কি ভাই টোটালি কি করে দিবে ভাই, কানেক্ট করে দিবে। তার মানে তো এই ভেক্টরটা দিয়ে চাইলে আমি দুইটা ভেক্টরে কাজ করতে পারি। তো ভেক্টর যোগটাকে খুব সিম্পলি নেন, কঠিন করে কেটে নেওয়ার কিছু নাই। ভেক্টর যোগের সিম্পল ফান্ডামেন্টাল হলো কি এ চাইলে দুই বা ততোধিক ভেক্টরের কাজ একাই করে দিতে পারে। যেমন এখানে ত্রিভুজ সূত্র, তাই দুইটা ভেক্টর। বহুভুজ সূত্র হলে কি দুই বা ততোধিক বা টু আর মাল্টিপল ভেক্টরের কনসেপ্ট আমার চলে আসতো। জি ভাই খুবই সোজা। আচ্ছা ভাই লব্ধির যে ফর্মুলা খুবই, এটাও ভাই ইজি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab ছোটবেলার a প্লাস b হোল স্কয়ারের মতো, খালি এখানে একটা এক্সট্রা টার্ম কি আসে, একটা এক্সট্রা টার্ম আসে ভাই cos আলফা, ঠিক আছে, এক্সট্রা টার্ম আসে কি ভাই cos আলফা। আচ্ছা আদাব ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো আছি, এই ক্লাসে ফোকাস করবে এটা। নেক্সট ভাই এখানে অ্যাঙ্গেল বের করে কিভাবে, দেখো অ্যাঙ্গেল কিভাবে বের করে খেয়াল করো ভাই, এটাই আমার a ভেক্টর, এটা b ভেক্টর, ভাই অ্যাঙ্গেল কি এইটা না কিন্তু ভাই, এটা না কেন, কারণ এটা দেখো এটা হবে না, তোমার কি ভাই মাথার সাথে পা তোমার কানেক্টেড থাকতে হবে। তার মানে কি এই যে অ্যাঙ্গেলটা এটা কি ভাই তোমার আলফা, এবার ভাই থিটাটা কি, থিটা হলো তোমার লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে তোমার যে কোনটা বানায়। যেমন তুমি হয়তো এখানে রেফারেন্স হিসেবে এই ভেক্টরকে ধরলা যে তুমি এর সাথে অ্যাঙ্গেল বের করবা, তাহলে এখানে tan থিটা বের করবো কিভাবে, ফর্মুলা খুব সোজা, sin বাই cos। দেখো sin বাই cos, এখন দেখো এই ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে লব্ধির কার সাথে সম্পর্ক ভালো না, দেখো বির সাথে কিন্তু সম্পর্ক ভালো না। কেন? কারণ দেখো আর ভেক্টর কিন্তু অ্যাঙ্গেল বানাইছে এর সাথে, বিটাকে বঞ্চিত করে ফেলছে। তার মানে কি sin আলফার সাথে এখানে গুণ হবে কি বি, cos আলফার সাথেও এখানে ভাই গুণ হবে কি বি, জাস্ট নিচে এক্সট্রা করে তুমি প্লাসে দিয়ে দিবা, ঠিক আছে, মনে রাখা ভাই খুব সোজা। ওকে আচ্ছা নেক্সট আসি। এবার কি সামান্তরিক সূত্র, দেখো সামান্তরিক সূত্র হলো তোমাদেরকে জাস্ট কিছুই না জানো কি বানানো, গাধা বানানো। কেন ভাই? এই ধরনের আমার একটা এই ভেক্টর, আর ধরো এই একটা ত্রিভুজে ধরো আমার বি ভেক্টর, ওরা করছে কি কিছুই করে নাই, খালি এই ত্রিভুজের এই জিনিসটা ধরে নিয়ে সেখানে বসাই দিছে, বসায় বলছে কি যে ত্রিভুজের তো তোমরা তৃতীয় বাহুকে লব্ধি বলতা, এখন আমি ডেফিনেশন চেঞ্জ করে দিলাম। যাও তুমি এখন তাই কি বলবা যে একটা সামান্তরিকের দুইটা বাহু যদি তোমার ভেক্টরকে নির্দেশ করে তাহলে কর্ণটা হবে তোমার লব্ধি। মানে কি যদি দুইটা সাইড তোমার ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে ডায়াগোনালটা হয়ে যাবে কি এবার তোমার কি লব্ধি। এবার এখানে আমি যে কথাটা বললাম সেটা কি যে ভাই এখানে যোগফল, আর এর তো ভাই সব ফর্মুলা তো আমার একই থাকবে, এখানে যে লব্ধিটা যে ভাই কর্ণ হলো বা ডায়াগোনাল হলো, এই কথাটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আমি শুধু আপনাকে এক কর্ণ দিয়ে কত ম্যাথ যে ক্যালকুলেশন ছাড়াই করাই দিব সেটা তোমার কোনো আইডিয়াই নাই, বা তোমার কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকতে হবে। সেটা কি সামান্তরিক সম্পর্কে, সেটাও আমি করে দেবো, কোনো সমস্যা নেই। এবার দেখেন কি বলছে, কোনটা ভেক্টরের মান কি, সর্বোচ্চ মান কত ভাই a প্লাস বি, আর সর্বনিম্ন মান কি ভাই a মাইনাস বি। কথা বুঝে গেছে? জি ভাই a প্লাস বি কখন, ধরো আমি এখানে দাঁড়ায় আছি, আমি এখানে 2 কদম হাঁটলাম, আমার বন্ধু পিছন দিয়ে আমরা ধাক্কা দিলাম, আমি ধরো আরো 3 কদম সামনে গেলাম, তাহলে আমি কয় স্টেপ সামনে গেছি, 5 স্টেপ। আবার ধরো আমি ধরো এইদিকে 2 স্টেপ গেলাম, আমরা সামনে থেকে পিছনে কেউ ধাক্কা মারলো 3 স্টেপ, তাহলে এদিকে গেলাম 2, পিছনে গেলাম 3, তাহলে কি আমি পিছন দিয়ে গেলাম কত স্টেপ ভাইয়া, 1 স্টেপ গেলাম। তার মানে কি যখন তুমি বিয়োগ করে দাও বা অ্যাঙ্গেল যখন তোমার 180 হয় তখন কি সবচেয়ে সর্বনিম্ন বা মিনিমাম ভ্যালু, আর অ্যাঙ্গেল যখন তোমার 0 ডিগ্রি হয় তখন কি ভাই সর্বোচ্চ ভ্যালু, ঠিক আছে। আচ্ছা জি ভাই খুবই সিম্পল। নেক্সট জায়গায় দেখো এখানে আমার জ্যামিতির যে কনসেপ্টগুলো, জ্যামিতির কনসেপ্টগুলো বলে ফেলছি, এই কনসেপ্টগুলো কিভাবে ইউজ করতে হবে সেটা আমরা সামনে বলে দেবো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? যদি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার থাকে তাহলে কমেন্টে শুধুমাত্র সি টাইপ করবেন, ঠিক আছে, কমেন্টে শুধুমাত্র সি টাইপ করবেন, সি বাদে অন্য কোনো কিছু টাইপ করতে হবে না, ঠিক আছে, কমেন্টে শুধুমাত্র ভাই সি টাইপ করবেন। আচ্ছা এই ক্লাস করে ডিউ ফিজিক্সে 15টার মধ্যে কোনটা কয়টা পারবা? আচ্ছা 15টার মধ্যে ইনশাল্লাহ 3-4টা তো তোমার কনসেপচুয়াল কোশ্চেন থাকে এমসিকিউতে, সো 12টা তুমি ইজিলি পেরে যাবা। আর তোমার যে রিটেন কোশ্চেন থাকে, রিটেন কোশ্চেন কয়টা থাকে? 3টা থাকে, ভুলে গেছি। আচ্ছা যে রিটেন কোশ্চেন কয়টা থাকে জানি, আমাকে এটা বলো তো। আচ্ছা সো 12টার মধ্যে 15টার মধ্যে 12টা পারবা, বাকি 3টা কি তোমার যোগ্যতার উপর ডিপেন্ড করে যে তুমি কোশ্চেন বুঝতে পারছো কিনা, কারণ বাকি 3টা তুমি কমন পাবা না, ওরা নতুন করে বানায় দেয়। ওকে আচ্ছা তো দেখো ভাই জ্যামিতির ব্যাপারটাতে আসি, যে ভাই জ্যামিতির কি, আমরা যেহেতু সামান্তরিক নিয়ে কথা বলতেছি সবার আগে সেভাবে বর্গতে দেখো, বর্গর ক্ষেত্রে ধরো এটা হলো আমার এ, এটা হলো আমার এ, অ্যাঙ্গেল ধরো 90 ডিগ্রি, ভাই এখানে কর্ণের ভ্যালু কত হবে √2a। আর একটা কর্ণ দেখো এখানে একটা খুব সুন্দর টার্ম আছে, খেয়াল করছো ভাই, নতুন টার্ম গৌণ কর্ণ বা সেকেন্ডারি যে ডায়াগোনাল, ঠিক আছে, 4টা রিটেন। ওকে তো 4টা রিটেনের মধ্যে 2টা রিটেন তুমি আরামসে পারবা, আর বাকি 2টা রিটেনের জন্য তোমার রিটেনের যে ক্লাসটা দেবো যেখানে ফর্মুলা ডেরিভেশন দেখাবো সেই ক্লাসটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আমাদের মতো কিছু টিচাররা আর কি তোমাদের এই কাজটা করছে, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। যাক ব্যাক টু দ্য টপিক। সো ব্যাপারটা হলো কি ভাই, প্রধান কর্ণ বা প্রিন্সিপাল যে ডায়াগোনাল, দেখেন প্রিন্সিপাল ডায়াগোনালটা কি ভাই আমার এখানে √2a, ঠিক আছে, প্রিন্সিপাল ডায়াগোনাল কি ভাই আমাদের এখানে √2a। আচ্ছা এখন দেখো √2a তো বুঝলাম ভাই, এই সবসময় মনে রাখবা প্রিন্সিপাল ডায়াগোনাল যে থাকবে তাকে বলা হয় কি, তাকে বলা হয় যোগফল,
প্রিন্সিপাল ডায়াগোনাল যে থাকে তাকে বলা হয় কি ভাই আপনাদের যোগফল বলা হয়। ওই যে দেখছিলাম না দুইটা ভেক্টরকে যোগ করার জন্য কি মাঝখানের কর্ণ গেছিল, সো এই যে কর্ণটা, এই কর্ণটা কি ভাই আপনাদের প্রধান কর্ণ, তাই এটা কি ভাই আপনাদের যোগফল। আচ্ছা, আর ভাই যে গৌণ কর্ণ থাকে সেই গৌণ কর্ণকে বলা হয় কি বিয়োগফল। গৌণ কর্ণকে কি বলা হয় ভাই বিয়োগফল। তার মানে আমাকে যদি কোনো ধরনের কোশ্চেন দেয় আমি ট্রাই করবো কি ওই কোশ্চেনে আগে ডায়াগ্রাম দিয়ে যাওয়ার। ধরো তোমাকে বললো যে দুইটা ভেক্টর আছে, ধরো এ ভেক্টর আর বি ভেক্টর, ধরো বললো যে এই দুই বাহু সমান এবং বললো যে এরা 90 ডিগ্রিতে আছে, তখন তুমি কি আর ভাই ফর্মুলা বসাতে যাবা? এই গাদা ফর্মুলা বসাতে যাবে না ভাই, ফর্মুলা বসাতে যাবো না। তখন আমার কি ভাই ডায়াগ্রামটা মাথায় আসতে হবে যে আচ্ছা দুইটা বাহু সমান, অ্যাঙ্গেল আমার 90 ডিগ্রি, এখানে বর্গের কথা বলতেছে, এখানে স্কোয়ারের কথা বলতেছে। তার মানে কি এখানে যদি আমি দুইটা ভেক্টরকে যোগ করি তাও আমার অ্যান্সার কি আসবে? তাও আমার অ্যান্সার আসবে √2a। ওই দুইটা ভেক্টরকে যদি আমি বিয়োগও করি তাও আমার অ্যান্সার আসবে কি ভাই √2a। তার মানে আপনাকে এখানে এই যে কিন্তু ছোটবেলায় পড়ছিলেন, তাই আমাকে এই জ্যামিতিগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ভাই ননসেন্স করে সমান আসবে, ঠিক আছে, ওকে সরি আর পড়বো না। এবার দেখো নেক্সট ভাই যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা দেখো এবার আয়তক্ষেত্রের কথা। আচ্ছা সো এবার দেখো আয়তক্ষেত্রের কথাতে আসি। সো ব্যাপারটা হলো যখন আয়তক্ষেত্র হবে তখন এটা যে প্রধান কর্ণটা হয় সেই প্রধান কর্ণটা হয় কি √a² + b² এবং এটা গৌণ কর্ণ বা গৌণ কর্ণ বাদ দাও, বিয়োগফলটা যেটা হয় সেই বিয়োগফলটা হয় কি √a² + b²। তার মানে কোন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তারা যদি সমান হয় তারা বর্গ, যদি সমান না হয় তারা আয়তক্ষেত্র। বাট একটা জিনিস অলওয়েজ সেম থাকে, সেটা কি তাদের যোগফলও যা হয় তার বিয়োগফলও তা হয়, এবং এটা বের করা খুবই সোজা। ধরো বললো 5 ও 7 মানের দুটি ভেক্টর 90 ডিগ্রিতে কাজ করে, যোগফল কত √5² + 7², বিয়োগফল কত আবারও ভাই √5² + 7²। এবার আমাকে কমেন্টে একটা কথার আমি একদম ক্লিয়ার কাট অ্যান্সার চাই। একটা আয়তক্ষেত্রে, আমি আবার বলতেছি, একটা আয়তক্ষেত্রের দুইটা কর্ণ ধরো এখানে তোমার কি করলো মানে খণ্ডিত করলো, সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ সমদ্বিখণ্ডিত করলো, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা ক্লিয়ার হয়, দেখো এখানে কি লেখা আছে 90 ডিগ্রি, আমাকে বলবো এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করা হয় সেই অ্যাঙ্গেলটা বা সেই থেটাটা কি 90 ডিগ্রি হয়? অ্যান্সার কি ভাই ইয়েস নাকি নো? দুটি একটা আয়তক্ষেত্রের দুটি কর্ণ যেখানে সমদ্বিখণ্ডিত হয় সেখানে ওরা যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, এই যে অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হয় কিনা, ইয়েস অর নো? আয়তক্ষেত্রের আমি কথা বলতেছি। আচ্ছা তোমরা বলতেছো আয়তক্ষেত্রের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। ওকে, একটু এখানে যাওয়াই লাগবে, কিছু করার নাই। একটা আয়তক্ষেত্র নিলাম, ভ্যালুই নেই, ঠিক আছে, ধরো আমাদের চেনা পরিচিত ভ্যালুই নেই, ধরো আমি বললাম এটা হলো 3, এটা হলো 4। আচ্ছা এটা যে কর্ণটা হবে, কর্ণটা আমিও জানি তুমিও জানো, কর্ণ হবে কত ভাই? কর্ণ হবে যদি আমি এটা কানেক্ট করি তাহলে এটা হবে 5, যদি আমি এটা কানেক্ট করি তাহলে হবে আমার অ্যান্সার কত হবে? 5 হবে। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই না ভাইয়া, নেই। আচ্ছা সো সবার আগে আমি একটা চেষ্টা করি, যেহেতু আমি এই অ্যাঙ্গেলটাতে যাবো তাই না, আমি যেহেতু এই অ্যাঙ্গেলটা আমার বের করার টার্গেট, ঠিক আছে, এই থেটাটা যেতে হবে আমার বের করা টার্গেট। সো বের করার জন্য আমি সবার আগে যেটা করবো সেটা হলো আমি ফার্স্টে দেখো আমি জানি যে ভাইয়া এখানে তুমি একটা জিনিস খেয়াল করতে পারতেছো কিনা, যে এটা কিন্তু ভাইয়া একটা কি ভাইয়া ট্রায়াঙ্গেল, তাই না? আর আমরা জানি একটা ট্রায়াঙ্গেলের যে 3টা কোণ থাকে, 3টা কোণের যোগফল থাকে ভাই 180, তাই না? যোগফল থাকে কি 180, যে ছোটবেলার কনসেপ্ট। ওকে, এবার কথা হলো যদি আমি অ্যাঙ্গেলটা বের করতে যাই, আমরা সবাই জানি যেহেতু ভাই কর্ণ, এখানে কর্ণ কি করতেছে এই অ্যাঙ্গেলটাকে একদম সমদ্বিখণ্ডিত করতেছে। এই ব্যাপারে ভাই আমার কোনো সমস্যা নাই বা এই ব্যাপারে ভাই আমার কোনো কনফিউশন নেই। আচ্ছা সমদ্বিখণ্ডিত না করলেও কোনো প্রবলেম নাই। আমি ধরেন এই কোণটা বের করতেছি, ঠিক আছে, আচ্ছা এই কোণটা বের করবো কেমন? দেখো খেয়াল করো, এটা কি আমার একটা ট্রায়াঙ্গেল, তাই না? দেখো আমি কোন ট্রায়াঙ্গেলটার কথা বলছি? এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি, এই যে একটা ট্রায়াঙ্গেল আমার, তাই না? এখন এই যে ট্রায়াঙ্গেলটা যদি আমি বের করতে যাই, ত্রিভুজটা যদি বের করতে যাই, তা দেখো এখানে ট্যারা লম্বা বুঝতে না, tan θ = 4/3, তাই তো? ইফ আই এম নট রং, তাহলে ভাই দেখো কি বলছে ভাই tan θ = 4/3। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার যে ভাই এখানে থেটা কোনোভাবেই 45 ডিগ্রি আসতেছে না, তাই না? এখানে কি ভাই থেটা ইজ নট ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, তার মানে সিমিলার ভাবে যদি আমি ভাই এখানে অ্যাঙ্গেল ধরি, এটা 4 হলে এটাও 4 হবে, তার মানে ভাই এই অ্যাঙ্গেলটাও কি ভাই থেটা ইজ ইকুয়াল টু নট 45। ধরো আমি এখানে 4 আর যে 3 এর কথা বললাম, 4 আর 3 এর ক্ষেত্রে তোমার অ্যাঙ্গেলটা হয় 53 ডিগ্রি, ঠিক আছে? আমার এটা মুখস্থ আছে, এটা কি 53 ডিগ্রি, আপনাদেরও মনে রাখা ভালো। 4 আর 3 থাকলে অ্যাঙ্গেল হয় 53 ডিগ্রি হয়। এখানে আমার অ্যাঙ্গেল কি 53 ডিগ্রি হয়। তাহলে আমাকে বলো যে 180 থেকে 53 মাইনাস 53 করলে এটা কি কোনোদিন ভাই 90 ডিগ্রি হতে পারে? আমার মনে হয় না 90 ডিগ্রি হয়। তাহলে তোমরা কিভাবে এতগুলা মানুষ বললা যে একটা আয়তক্ষেত্রতে যখন দুইটা কর্ণ খণ্ডিত করে তখন সেখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়?
বা 37 ডিগ্রি না, 37 ডিগ্রি হয় যখন তোমার সামনের বাহুটা 3 থাকে, এটা যখন 4 থাকে। যখন তোমার সামনের বাহুটা 4 থাকবে তখন তোমার অ্যাঙ্গেল হবে 53 ডিগ্রি। ঠিক আছে, এই ভুল কিভাবে করলা? ঠিক আছে, খুবই ডেঞ্জারাস একটা ভুল, খুবই ডেঞ্জারাস একটা ভুল। তাহলে ভাই এটা অবশ্যই ক্লাস শেষ হওয়ার পরে নোট করে রাখবেন। আচ্ছা, তার মানে ভাই আমরা বলতে পারি একটা আয়তক্ষেত্রের এই অ্যাঙ্গেলটা জীবনেও জিন্দেগিতেও 90 ডিগ্রি সম্ভব না। ঠিক আছে, কোনো দিন যদি এটা আয়তক্ষেত্র হয় কোনো দিন 90 হবে না, কোনো দিন 90 ডিগ্রি হবে না। তো এই বই ভুলটা করা যাবে না। নেক্সটে আসি। তার মানে ভাই 90 ডিগ্রি হবে কোথায়? তোমরা অ্যান্সার দাও, 90 ডিগ্রি হবে কোথায়? ওই যে একজন ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছে রম্বসেরটাতে। ভাই 90 ডিগ্রি হবে হলো আমার রম্বসেও হবে, 90 ডিগ্রি আমার বর্গতেও হবে। 90 ডিগ্রি শুধু বর্গ আর রম্বসই হয়, বাকি কোথাও হওয়ার চান্স নেই। দেখো এরপর আমরা রম্বসে আসি। দেখো রম্বসে কি বলছে, রম্বসে আমরা জানি কি ভাই বাহুগুলো সবসময় সেম হয়। বাহুগুলো যদি ভাই আমার এখানে সেম হয়, এই অ্যাঙ্গেলটা যদি ভাই আমার 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি হলে এটার প্রধান যে কর্ণ, সেই কর্ণটা ভাই কত হবে? সেই কর্ণটা হবে আপনার √3a। সেই কর্ণটা হবে কত ভাই? √3। ভাই কেমনে কেমনে আসছে মুখস্থ করেন। ঠিক আছে, কেমনে আসলো মুখস্থ করেন। আচ্ছা, বা আমি আপনাদেরকে চাইলে বলেও দিতে পারি যে কোনো রম্বস। ঠিক আছে, ধরো তোমাকে যে কোনো রম্বস বলো, ধরো তুমি এখানে অ্যাঙ্গেল জানো না, তাহলে সেখানে তোমার এই যোগফলটা বের করার একটা জেনারিক ফর্মুলা আছে, সেটা হলো 2a cos θ/2। দেখবা তোমাদের অনেক বইতে শর্টকাট হিসেবে দেওয়া আছে এটা। ঠিক আছে, যে সমান দুটি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে যোগফলের জন্য আপনি এই এক্সক্লুসিভ ফর্মুলাটি মনে রাখুন। তো এটাই হলো কি সেই এক্সক্লুসিভ ফর্মুলা 2a cos θ/2। এগুলো কোনো এক্সক্লুসিভ ফর্মুলা না, যারা জ্যামিতি নিয়ে ভালোভাবে পড়াশোনা করে বা জানে তারা জানে যে একটা কর্ণতে প্রধান কর্ণ বা যোগফল বের করার ফর্মুলা এটা। আপনাকে মনেও রাখতে হবে না, মনে রাখতে পারেন, মনে রাখলে ভালো, না মনে রাখলে সমস্যা নেই। যে ভাই আমাদের স্পেশাল কেস মনে রাখতে হবে, রম্বসে যখন আমার অ্যাঙ্গেল 60 ডিগ্রি হবে তখন আমার এখানে যোগফল হবে কি ভাই? √3a। আর ভাই বিয়োগফলে কত হবে দেখেন, এবার খেয়াল করেন, এটা যদি 60 ডিগ্রি হয় বুঝতেই পারতেছি 180-র জন্য ভাই এটাও কি ভাই 60 ডিগ্রি হবে? ভাই অনুরূপ কোণ, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, পুরাটা 180 ডিগ্রি। সো 180 থেকে 60 বাদ দিলে কত হবে? 120। এখন আমরা সবাই জানি, খেয়াল করেন, যেহেতু আমি রম্বস নিয়ে কথা বলতেছি, উই আর টকিং অ্যাবাউট রম্বস, রম্বসে ভাই কোণগুলো সমদ্বিখণ্ডিত হয়। জি ভাই, তাই দেখেন এটা আপনার কি হবে? বাই ডিফল্ট 60 হবে। জি ভাই, এটা যদি 60 হয়, দেখেন এটাও এ এটাও এ, তার মানে বুঝতেই পারতেছেন, একটু কমন সেন্স খাটাইলে হবে। এটাও 60 এটাও 60, ভাই এটাও কি ভাই আপনার অটোমেটিক 60 হবে। তাহলে 60 হলে বুঝতেই পারতেছেন এই যে ব্লু কালারের যে লাইনটা, এই লাইনটা ভাই আপনার ভ্যালু কত? এই ব্লু কালারের লাইনটার ভ্যালু হলো কত ভাই? আমার এ। তার মানে কি, জাস্ট অ্যাজ ইট ইজ রেজাল্ট মনে রাখেন, দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল যদি আপনার 60 ডিগ্রি হয়, তাহলে সেখানে ভাই যোগফল হবে কত? √3a। আর বিয়োগফল হবে কত ভাই? শুধুমাত্র এ। অথবা আমি উল্টাভাবে চিন্তা করি যে ভাই আমার দুইটা ভেক্টর বললো, এদিকে একটা ভেক্টর এ, এদিকে একটা ভেক্টর এ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, তাদের ভাই যোগফল কত? তাদের ভাই মাঝখানে যোগফল কত? আপনার এ। আর বিয়োগফল কত ভাই? √3a। কথা বোঝা গেছে? সো রম্বস আপনাকে পুরো লাইফ একদম সেভিয়ার করে দেবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা যে ভাই রম্বসের দুইটা কর্ণ আপনার 90 ডিগ্রিতে হয়। ভাইয়া এমনি এমনি পড়াচ্ছেন না, এমনি এমনি পড়াচ্ছি না, এটা আপনার অ্যাগ্রিতেও কোশ্চেন আসছে, এটা আপনার ডাবিতেও কোশ্চেন আসছে, এটা আপনার সাস্টেও কোশ্চেন আসছে। ঠিক আছে, ওকে। এবং এইবার বিভিন্ন ভার্সিটিতে, খুলনা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর, সব জায়গাতেই এটা দিবে। সো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসি ভাই ভেক্টরের রূপাংশের কথা বলি। ভেক্টরকে আমরা চাইলে এক্স ওয়াই ও জেড অংশ থেকে এভাবে আমরা ভাগ করতে পারি, ভেঙে ফেলা যায়। ঠিক আছে, কিভাবে ভাঙা যায় ভাইয়া সেটা আমরা যখন কোশ্চেন করতে যাব তখন আমাদের কিছু প্র্যাকটিস সেশন আছে, সেখানে তুমি এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার আসি ভাই, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ হলো b cos θ = a.b ডিভাইডেড বাই a। ভাইয়া বুঝি নাই, একটু ভাই বুঝাই দেন। ওকে, অবশ্যই। দেখেন এখানে একটা a ভেক্টর আছে, এখানে আমার একটা b ভেক্টর আছে, ধরেন আমার এখানে অ্যাঙ্গেল হলো থিটা, লম্ব বিক্ষেপ থেকে কোশ্চেন আসছে। সো দেখেন এখান থেকে আপনি ধরেন এই সাইড থেকে যদি লাইট মারেন, লাইট মারলে কি হবে? এই বিটার এদিকে একটা অদক্ষেপ আসবে, তাই না? এই বিটার এদিকে একটা অদক্ষেপ আসবে, অদক্ষেপটা কি ভাই? b cos θ। সরি, অদক্ষেপ বলতেছি, অভিক্ষেপ, অভিক্ষেপ বা প্রজেকশন। ঠিক আছে, এই বিটার যে একটা প্রজেকশন সেটা এর উপর পড়বে, সেটা হবে কিভাবে? আমার b cos θ। তো এটা কি বলে কি? a এর উপর b এর লম্ব বিক্ষেপ, জাস্ট কিছুই না, ছায়া। ঠিক আছে, লম্ব বিক্ষেপ মানে কি ভাই? ছায়া বা শ্যাডো বলা হয়। ঠিক আছে, ছায়া বের করতে বলছে। তো ছায়াটা কি হবে? b cos θ। ফর্মুলা কেমনে বের করবা? a.b ডিভাইডেড বাই a। ঠিক আছে, ডট প্রোডাক্ট দিয়ে আমাকে বের করতে হবে। আর ভাই যদি বলে b এর উপর a এর লম্ব বিক্ষেপ, যার লম্ব বিক্ষেপ তার cos θ, কথা বুঝে গেছে? b এর যেমন b এর লম্ব বিক্ষেপ তাই b cos θ, a এর লম্ব বিক্ষেপ হলে কি হতে হবে? a cos θ হতে। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, সো ভাই এটা কি ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখান থেকে কোশ্চেন আসছে। নেক্সটে আসে। আচ্ছা, যেমন দেখেন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে ভাই আমরা কিভাবে উপাংশতে ভাগ করি, জিনিসটা এখানে ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়া আছে। যে ভাই এখানে আমার একটা ভেক্টরের কথা বলছে কি, এ ভেক্টর, এখানে অ্যাঙ্গেল আছে থিটা। দেখো সবসময় মনে রাখবা, যার সাথে অ্যাঙ্গেল ছায়া যার উপর পড়ে সে নিচে, গুড, ছায়া যার উপর পড়ে সে নিচে। জি,
তবে যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস। সবসময় মনে রাখবা কষ্ট কখনো জীবন থেকে যেতে চায় না, তাই তোমার সাথে সবসময় লেগে থাকবে কি কষ্ট, কস থেটা। যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস থেটা। আর ভাই দূরে কে আছে? দূরে আছে ভাই সাইন থেটা। সাইন মানে কি? সিন মানে পাপি, পাপকে দূরে রাখতে হবে। কথা বুঝে গেছে? কষ্টকে নিজের কাছে আনতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যার সাথে অ্যাঙ্গেল সেখানে কস থেটা, যার সাথে অ্যাঙ্গেল নেই সেখানে কি ভাই সাইন থেটা। জি ভাই সবাই আমরা পারি। এইবার আপনাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলা হয়েছে, এইটা ভাইয়া মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, মনে রাখেন, ঠিক আছে? স্টার আর ভাই আমি আঁকতে পারতেছি না, তো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল। জি, তো দেখেন ভাই এটা মনে রাখতে হবে, আমি আপনাকে একটু মনে রাখিয়ে দিই। দেখেন ভাইয়া সাইন থেটা আর কস থেটা সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে তাহলে তো পরীক্ষায় দেওয়া লাগবে না, ফর্ম আবার ফেরত দিয়ে দেয়, ঠিক আছে? আচ্ছা, তবে সবার আগে বললাম যে ভাই সাইন 30 আর কস 60 এটার ভাই ভ্যালু কত? হাফ। কেমনে মনে রাখবা? এই ইংলিশ ওয়ার্ডটা মনে রাখো, হাফ। ভুলে যাও, নোটেশন এত লাগবে না, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ শিখতে বলিনি ভাই, এটাকে কি বলে? হাফ বলে, হাফ। আচ্ছা, যদি ভাই সাইন 60 বা কস 30 হয় তখন সেটা ভ্যালু কত আসে? হাফ রুট 3। আবারও কি? হাফ রুট 3। রুট 3/2 মনে রাখতে কোনো দরকার নেই, হাফ রুট 3 মনে রাখ, হাফ রুট 3। নেক্সট সাইন 45 বা কস 45, এটাকে আমরা অনেকে বলি 1/√2। 1/√2 চাইলে কি বলা যায় বলো তো? 1/√2 চাইলে বলা যায়, ধরো তুমি কি করলা, উপর নিচে √2 দিয়ে গুণ করলা, তাহলে নিচেরটা হবে 2, উপরেরটা হবে কি √2। সো এটাকে বলা হয় কি? হাফ √2। এটাকে কি বলা হয়? হাফ √2। তাহলে আসেন আমার সাথে মুখস্থ করে ফেলেন, সাইন 30 বা কস 60 মানে কত? হাফ। সাইন 60 আর কস 30 মানে কি ভাই? হাফ √2। সাইন 45 আর কস 45 মানে কি? হাফ √2। কথা বুঝে গেছে? এটা হাফ √3, এটা হাফ √2। আর একবার সাইন 30 আর কস 60 মানে কি আপনার হাফ। সাইন 60 এবং কস 30 মানে কি? হাফ √3। এবং সাইন 45 আর কস 45 মানে কি? হাফ √2। ঠিক আছে? আশা করি সবার মুখস্থ হয়ে গেছে। মুখস্থ না হলে আপনি লিখে লিখে করতে পারেন, যখন এরকম টাইপের আপনার কোশ্চেন আছে, কোশ্চেন যখন আসবে তখন আমরা করবো। এখন আমাদের এটা কনসার্নের বিষয় না। নেক্সট ভাই ডট গুণন বা স্কেলার গুণন, এটা মানে কি ভাই? এটা মানে হলো এ ডট বিতে যার যার জিনিস তার কাছে দিয়ে দাও, ঠিক আছে? অন্যের জিনিস নিজের কাছে রেখে কোনো লাভ নেই। তার মানে কি এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। জি ভাই, দুইটা ভেক্টর দেওয়া থাকবে, জাস্ট যারটার সাথে তারটা গুণ করে দেবা, কাহিনী তোমার খতম, ঠিক আছে? কিসা খতম। আচ্ছা, এখানে ভাই আপনার অ্যান্সার কত আসে? এ ডট বি এর অ্যান্সার হলো কি আপনার এবি কস থিটা, কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এবি। ভাই কখন কখন ডট গুণন ইউজ করতে হয় না করতে হয় এটা বলে দিছে। যেমন দেখো আমি এটা তোমাদের কোশ্চেনে একবার বলে দিব, সেটা কি? ডট প্রোডাক্ট তুমি কখন করবা? যখন তোমাকে বলে থাকবে লম্ব হওয়ার শর্ত। কোশ্চেনে যদি কোথাও দেখো লম্ব ওয়ার্ডটা আছে, তার মানে ভাই তোমাকে ওখানে ডট গুণনই করতে হবে। কেন ভাই ডট গুণন করতে হবে? কারণ cos 90 এর ভ্যালু হলো 0। কি বললাম? cos 90 এর ভ্যালু হলো কি ভাই আপনার 0। ওকে, তার মানে কি তোমাকে যদি কোথাও ডট গুণনের কথা বলে, দেখো যে a ডট b করছো 90 হইছে, অ্যান্সার তোমার কি আসছে? অ্যান্সার তোমার আসছে কি ভাই? 0 আসছে। এবার দেখো i ডট i, j ডট i, j ডট j, k ডট k, এগুলোর ভাই ভ্যালু 1। কেন 1? কারণ cos 0 এর ভ্যালু 1, তাই না? আর ভাই এখানে ভাই আপনার অ্যান্সার কেন 0 আসবে? তার কারণ হলো অবশ্যই বুঝতেই পারতেছো ভাই, অ্যাঙ্গেল কি আপনার 90, ঠিক আছে? ভাই একটা ইন্টারভিউ ছেলেগুলো না জানলে এখন পড়ালেখাই করা উচিত না। জি ঠিক বলছো, দেখছো আমি কত ভালো, তারপরে পড়াই দিচ্ছি। ওকে, নেক্সট ক্রস গুণন বা ভেক্টর গুণন মানে কি ভাই? তারপরে এখানে ভাই কিছু ইনডেপথ জিনিসও জানতেছো, ঠিক আছে? 90%ই পুরাতন বা 10% নতুন জিনিসও আছে, সেই মনোযোগ দেন, এত হালকাভাবেও নিয়েন না। আচ্ছা, সো দেখেন সেটা কি ভাই? এ ক্রস বি মানে কি ভাই? এ বি সাইন থেটা ইটা ক্যাপ। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাকে বারবার বলি, ক্রস গুণন বা ভেক্টর গুণন শুধু মান এ বি সাইন থেটা দিয়ে আমার কোনো যায় আসে না। আমি এটা ভাই মাথায়ও দিব না, আমার কোনো কাজেও লাগবে না। আমার ইম্পর্টেন্ট পার্ট হলো এই ইটা ক্যাপটা। ইটা ক্যাপটা কি বলে? ইটা ক্যাপটা বলে এ ও বি এর তলের লম্ব বরাবর একক ভেক্টর। কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখেন। ইটা ক্যাপ কি? ইটা ক্যাপ এ ও বি এর তলে লম্ব একটি একক ভেক্টর। মুখস্থ করেন লাগলে। ইটা ক্যাপ মানে কি? ইটা ক্যাপ মানে কি? এ ও বি এর তলের উপর লম্ব একটি একক ভেক্টর, শুধু ভেক্টর না, একটি একক ভেক্টর। কারণ কি? এই ইটা ক্যাপ যে পরীক্ষায় কতবার জিজ্ঞেস করছে বলার কোনো হিসাব নাই। তো তোমাকে বারবার আমি বলতেছি ভাই, কোশ্চেন তুমি দেখবা যে ভাই কি ইটা ক্যাপ মানে কি? ইটা ক্যাপ মানে হলো এ ক্রস বি করবা, এ ক্রস বি করে সেটা কি করবা? এ বি সাইন থেটা দিয়ে ভাগ করে দিবা, ঠিক আছে? এ বি সাইন থেটা দিয়ে ভাগ করে দিবা। আমি যেখানে এমফাসাইজ করতেছি বা ইম্পর্টেন্স দিচ্ছি সেগুলো মাথার মধ্যে ভাই এন্টার করাই নেন। আচ্ছা ভাই, ক্রস প্রোডাক্ট করে কেমনে? জাস্ট ফর দ্য সেক অফ দ্য ক্লাস আমি দেখাই দিচ্ছি একবারের জন্যই। বা আই এর কলাম আর ভাই রো কাটবেন, রো কাটার পরে কি করবেন? এই দেখেন এ ওয়াই সাথে বি জেড, এ জেড এর সাথে বি ওয়াই, দেখেন এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড। আচ্ছা নেক্সট, যদি যখন জেডটা নেবেন তখন সবাই জানে ভাই সামনেটা মাইনাস আসবে, মাইনাস আসার পর কি আবার এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। আচ্ছা সেম ভাবে কে কে যখন ধরবো তখন কি এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই। জি ভাই, এটা আমরা সবাই জানি। তারপরে দেখাই দিলাম। দেখো ভাই, কখন তুমি ক্রস প্রোডাক্ট করবা সবার আগে তুমি দেখবা ভাই সমান্তরাল হওয়ার ওয়ার্ডটা থাকবে, ঠিক আছে? বলবে যে এই ভেক্টরটা কি এই ভেক্টরের সাথে সমান্তরাল কি না বলেন, তখন তুমি কি করবে? এ ক্রস বি ইকুয়াল টু 0 করে দিবা। তো আমরা সবাই জানি এ ক্রস বি যদি করি তাহলে আমাদের এই ফর্মুলাটা খুবই খুবই পপুলার একটা ফর্মুলা। সেটা কি ভাই? আমাদের আই এর অনুপাত
ওয়াই এর অনুপাত আর কি ভাই, সরি আই এর অনুপাত, জেড এর অনুপাত আর কি ভাই, কে এর অনুপাত সমান হবে। জি ভাই, এই কনসেপ্ট আমরা সরল রেখাতেও ব্যবহার করি যে দুইটা রেখা সমান্তরাল হবে কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপর কি ভাই, আই ক্রস আই, জে কে ক্রস কে, এটা তবে আমাদের জিরোই হবে, এটা খুবই নর্মাল কথা। এবার কথা ভাই, কে ক্রস আই জে, এগুলো ভাই কি হবে দেখেন, সেটার জন্য আপনাকে কি বলা আছে ভাই, একটা চার্ট বলে দেওয়া আছে, খেয়াল করেন ভাই। ঘড়ির কাঁটা যখন ঘড়ির দিকে যাবে, যখন কি বললাম ভাইয়া, ঘড়ির দিকে যাবে, মানে কি আপনার যখন ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবে, যেমন খেয়াল করেন আই জে কে, ধরো তোমাকে বললো আই ক্রস জে, খেয়াল করো না ঘড়ির কাঁটা দিয়ে গেছে না, জি ভাই ঘড়ির কাঁটা দিয়ে গেছে, তো ঘড়ির কাঁটা দিয়ে গেলে তোমার এখানে কি ভাই প্লাস হবে। যদি ঘড়ির কাঁটার অপোজিটে যায়, যেমন ধরো আমি এখানে বললাম যে ভাই আই ক্রস কে, এখন খেয়াল করো আই ক্রস কে মানে কি, তুমি এই যে আই জে কে যে তিনটা পজিশনে রাখছিলে, আই ক্রস কে মানে কি তোমাকে ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হয়েছে বা অ্যান্টি ক্লকওয়াইজে যেতে হয়েছে। তো স্রোতের বিপরীতে কিছু করলেই মানুষ তোমাকে কি বলবে, নেগেটিভ মানুষ, ঠিক আছে। তো ভার্সিটিতে যখন উঠবা তখন মা বাবা বলবে বাবা বিসিএস ক্যাডার হও, ঠিক আছে, বিসিএস ক্যাডার না হলে তোমাকে পাতা দিতে চাইবে না, এটাই ভাই নিয়ম। তুমি যত কোটি টাকায় কামাও না কেন, তোমার মানুষ এটাই বলবে বিসিএস ক্যাডার হও, ঠিক আছে। এখনো আমি সারাদিন শুনি, ঠিক আছে। সো তোমরা আর কি, এরপরে এ ক্রস বি ইজ ইকুয়াল টু ভাই তোমার কি ভাই মাইনাস বি ক্রস এ। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা কি দেখেন, আমি আপনাকে জিনিসটা ভালো মতো বুঝাই। এই গ্রাফিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই যে গ্রাফিক্যাল, এই গ্রাফিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই গ্রাফিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা খুবই দরকার, ঠিক আছে। আমি বারবার বলতেছি ভেক্টর হলো পুরো ফিজিক্সের একদম ভিত্তিপ্রস্তর বলা যায়, ঠিক আছে। সো এটাকে খুব ভালোভাবে আপনারা ভাই ফাস্ট ফরওয়ার্ড করেন, আরও ফাস্ট আছে, যারা একটু পারেন একটু স্লোলি দেখেন, ঠিক আছে। আপনাদেরই তো ভাই বোনরা ক্লাস করতেছে, তাই না, অনেকে আসতে পড়ান বলতেছে, সো একটু কনসিডার করেন, কি সমস্যা, একটু কনসিডার করতে তো কোনো যায় আসে না, তাই না, একটু কনসিডার করেন। হ্যাঁ, আপনি এমন মানে আপনারই কাজে লাগবে, এই জিনিসগুলো আপনারই পরীক্ষায় আসবে, তাই না। সো আমি জানি জিনিসগুলো সহজ, বাট একটু ভাই কনসিডার করেন, আমি জিনিসগুলো তাও আরেকবার দেখাচ্ছি, ভালো মতো দেখেন, খেয়াল করেন। এই যে ধরেন আপনার খাতা, ওকে, পেজ, এখন ধরো এই পেজের মধ্যে ধরো তুমি দুইটা ভেক্টর রাখলা, এদিকে একটা ভেক্টর রাখলা, এদিকে একটা ভেক্টর রাখলা। এখন ধরো আমরা কি বলি, স্ক্রুর মতো বলি, তাই না। তো তুমি এ থেকে বির দিকে যদি যাও, তোমার বুড়ো আঙ্গুল যদি উপরের দিকে যায়, তখন তোমার ভেক্টরটাকে উপরের দিকে চলে গেল। বাট তুমি যদি সেম ক্রস গুণনই করতেছো, বাট দিকের উপর ফ্যাক্টর করতেছো, এক জায়গায় কি আসতেছে ভাই, বাংলা ভাষায় বুঝে, এক জায়গায় এ ক্রস সামনে আসতেছে, আর এক জায়গায় এ ক্রস পিছিয়ে যাচ্ছে। সো যেখানে এ ক্রসটা আগে আসবে, তার উপর হাতের ডান তালুটা রাখতে হয়, যেমন এখানে হাতের ডান তালুটা রাখবা, রেখে কি করবা, হাতের এই ডান হাতটা রাখবা, রেখে বি এর দিকে থাপ্পড় দিবা, থাপ্পড় দিলে বুড়ো আঙ্গুল যেদিকে যাবে। সেম ভাবে ধরো তুমি বি এর দিকে বা ডান হাতটা রাখবা, বি এর উপরেই ডান হাতটা রাখতে হবে, আবার কি এমনি রাখিস না, এমনি করলে থাপ্পড় দেওয়া যায় না, এটা উল্টা থাপ্পড় বলে, এমনি রাখতে হবে। এমনি রেখে হাতের তালুতে যখন থাপ্পড় দিবা, তখন দেখবা বুড়ো আঙ্গুলটা নিচের দিকে গেছে। তার মানে এই যে নোটেশনটা, এ ক্রস বিটা যে উপরে গেল, বি ক্রস এটা যে নিচে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট একটু পরেই বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখন আমরা আমাদের চ্যাপ্টারের লাস্ট কনসেপ্টে চলে গেছি, দ্য গ্রেডিয়েন্ট, দ্য ডাইভারজেন্স অ্যান্ড দ্য কার্ল, ঠিক আছে। তিনটা মোস্ট ফান্ডামেন্টাল টপিক, এখান থেকে ঢাবিতে রিটেনে পর্যন্ত কোশ্চেন আসছে, তার মানে এটা যে কত ইম্পর্টেন্ট এটা বলার কোনো প্রশ্ন আপনাকে রাখে না। আচ্ছা, সবার আগে আসবে গ্রেডিয়েন্ট। দেখেন গ্রেডিয়েন্টে ওয়ার্ডেই আছে জি ফর কি গরু দেখছো না, জি ভাই তুমি, আরে তোমার কথা বলতেছি, তবে গরুর মতো গুণ করতে হবে। আচ্ছা, তবে কিভাবে করবা দেখো, ধরো তোমাকে একটা এখানে এ দিবে, কি একটা স্কেলার কোয়ান্টিটি দিবে, ভাই স্কেলার কোয়ান্টিটি যেমন ধরো তোমাকে বললো এ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই জেড। হ্যাঁ, দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমাদের লেভেলে ভাই খুবই কিউট। হ্যাঁ, একবার ভার্সিটিতে উঠো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দেখে ভয়ে ক্লাসেই আসবে না, ওকে। আচ্ছা, তার মানে কি যে এক্স স্কোয়ার ওয়াই জেড, এটাকে কি করতে হবে ভাই, তোমার এটা এখানেও গুণ করতে হবে, এটা এখানেও গুণ করতে হবে, এটা এখানেও গুণ করতে হবে। এখন তোমার মনে হয় কোশ্চেন আসবে ভাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি একটা করায় দেখে। দেখো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হলো তোমার ডেল বাই ডেল এক্স, এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড থাকে, নর্মাল ডিফারেন্সিয়েশন আমরা পারি, তাই না, পাওয়ার নিচে নামে পাওয়ার এক কমে, খেয়াল করো। সো এক্সটা কি করবে, এক্সটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি, পার্শিয়ালিটি, স্বার্থপর, ও নিজেরটা ছাড়া বাকি কাউরে দেখে না। তোমার বন্ধুরা অনেকে আছে না, ধরো পরীক্ষার আগের দিন খালি ফোন দিয়ে বলো মামা এই নোটটা দে, তবে তুই কেটা, তোর আমি চিনি না, ঠিক আছে। সো কাইন্ড অফ লাইক ব্যাপারটা এরকম। আচ্ছা, সো যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, তখন তোমার ওয়াই জেডটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক পদের মতো তাকাবেই না। তার মানে এখানে আমার ডিফারেন্সিয়েশন কি হবে, 2xyz হবে। আচ্ছা, বোঝা গেছে। যদি এখানে ধরো আমার প্লাস জেড থাকতো, তাহলে কি হতে হবে, যে বললাম না ও এক্স ছাড়া কাউরে চিনে না, তার মানে এই জেডটা কি আপনার জিরো হবে। তার মানে কি এটা নর্মাল ডিফারেন্সিয়েশন থেকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমাদের লেভেলে সবচেয়ে সোজা, ওকে। আচ্ছা, তারপরে সেটা ডাইভারজেন্স। দেখেন ডাইভারজেন্সে ওয়ার্ড দিয়ে বুঝেছে বা ডট অর ডট প্রোডাক্ট, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্ট বা ভৌত তাৎপর্যটা বুঝেন, সেটা কি, এটাকে বলা হয় ফ্লাক্স। এটাকে কি বলা হয় ভাই, এটাকে বলা হয় কি ভাই আপনার ফ্লাক্স। আচ্ছা, যেমন আজকে ভূমিকম্প হয়েছে না, ভূমিকম্প হয়েছে তাই না, সবাই তো আমরা টের পাইছি। সো এখানে কিন্তু ডাইভারজেন্সটাই অ্যাপ্লাই করা হয়। এই যে ভূমিকম্প আসবে নাকি হবে না, এই যে তোমরা যে অ্যাপে যে আপডেটটা পাও, এটা কাদের কাছে জানো, এটা হলো আমাদের ফিজিসিস্টদের কাজ, বুঝছো। সো রেসপেক্ট আস। সো ব্যাপারটা হলো কি ভাইয়া, যদিও আমরা তোমাদের যদি চাইতেই এখনও টেকনোলজি এরকম অ্যাডভান্স হয় নাই, নাহলে 6 ঘন্টা আগে বলে দিতে পারতাম, এটা খুবই
টেকনোলজি আরও অ্যাডভান্স হলে বলা যাবে। দেখো এখন ডাইভারজেন্সের জন্য এটা ক্যালকুলেট করা যায়। দেখো প্রথম কথা সেটা হলো কি, ফ্লাক্সের ব্যাপারটা কি, ফ্লাক্সের ব্যাপারটা হলো যদি ডাইভারজেন্সের যে ডট প্রোডাক্টটা, সেই ডট প্রোডাক্টটা যদি পজিটিভ হয়, তার মানে কি, পজিটিভ মানে কি, একটা ধরো তল আছে, ধরো একটা পানি দিয়ে চিন্তা করো, পানির টপ আছে, সেখান থেকে কি ভাই পানিটা বাইরের দিকে ছড়ায় যাচ্ছে, মানে কি বের হয়ে যাচ্ছে, কথা বোঝা গেছে। আর যদি ভাই নেগেটিভ হয় কি, নেগেটিভ মানে কি জিনিসটা কি আপনার ভিতরের দিকে আসতেছে, ঠিক আছে। যেমন আর্থের যে ভাইব্রেশনটা, ধরো যখন প্লেটগুলা, ঠিক আছে, যখন সিসমিক প্লেটগুলো যখন আপনার একটার সাথে যখন বাড়ি খায়, তখন ভাইব্রেশনগুলো কি আপনার ভিতরের দিকে আসতে থাকে, ঠিক আছে। সো আমাদের সব জায়গাতে ইনস্ট্রুমেন্টে এটা আগে থেকে ডিটেক্ট করা যায় যে ওই যে অনেক কিলোমিটার দূর থেকে ওই ভাইব্রেশনটা আসতেছে। বাট যেহেতু ওয়ার্ল্ডটা খুবই ছোট 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 পার্টিশনে ভাগ করা, সো এই ভাইব্রেশনটা এত তাড়াতাড়ি আসে যে আমাদের ডিভাইস দিয়ে মেজার করবো কখন আর তোমাদের কাছে আপডেট পৌঁছাবো কখন, ঠিক আছে। সো জিনিসটা হলো কি এত মানে খুবই টেকনিক্যাল একটা টার্ম। আচ্ছা যাই হোক, সো ব্যাপারটা হলো কি, এটাকে আমরা বলি ফ্লাক্সের কনসেপ্ট। সো আমার যদি ডট প্রোডাক্টটা, ঠিক আছে, আচ্ছা ভাই বাকি সাবজেক্টকে আল্লাহ ক্লাসে ফোকাস দেয়, ক্লাসে ফোকাস দেয়। সো যদি ডট প্রোডাক্টটা ভাই যদি আপনার পজিটিভ হয়, তার মানে কি আপনার দেখেন ভলিউম বাড়তেছে আর কি আপনার রো কমতেছে, বুঝাই যাচ্ছে পানি সব বাইরে চলে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে আর ভলিউম কি বিস্তৃত হয়ে যাচ্ছে। আর যদি ডট প্রোডাক্টটা নেগেটিভ হয়, তার মানে কি ভলিউম করতেছে আর রো বাড়তেছে, এটা অত ইম্পর্টেন্ট না, বাট শিখে রাখেন। যদি ডট প্রোডাক্ট জিরো হয়, তার মানে কি এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড মানে কি আর্থকুয়েক হবে না, কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, সব কিছু এখন স্টেবল আছে, ওকে। অর্থাৎ আগত আর নির্গত ফ্লাক্সের পরিমাণ কি আপনার সমান, যেমন এখানে বাংলা কথা লিখে দেওয়া আছে। নেক্সট আসি ভাই কালের কথা, সেটাকে আপনি যদি ক্রস প্রোডাক্ট ভাই জিরো হয়, তার মানে কি এটাকে অঘূর্ণনশীল বলে বা সংরক্ষণশীল বলে, এটা ভাই টর্নেডো বা সুনামির জন্য আপনার ইউজ করা হয়, কথা বুঝে গেছে, ওকে। ওকে, সো এখানে আপনার কি করতে হবে, ডেল যে ফাংশনটা, এটাকে আপনি বুঝতেই পারতেছেন, এই যেভাবে লিখতে হয় আই জে কে, এখানে ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স, এটা এখানে কি ভেক্টর বসাতে হয় পজিটিভ বা নেগেটিভ, মানে কি ভাই এটা ঘূর্ণনশীল, কথা বুঝে গেছে, জি ভাই। তার মানে এই হলো আপনাদের ফ্যাক্টরগুলো। এবার দেখেন এখানে ক্ষেত্রফল সংক্রান্ত কিছু জিনিসপাতি এখানে লেখা আছে। দেখেন সবার আগে যদি কখনো ত্রিভুজের বাহু বলে ক্ষেত্রফল বের করতে বলে, কি করবা, এ ক্রস বি সাথে কি একটা হাফ দিয়ে গুণ করে দিবা। যদি কখনো সামান্তরিকের দুইটা সমন্বিত বাহু দেয়, তখন তোমাকে শুধু সেখানে কি ক্রস প্রোডাক্ট করে সেটা মানটা বের করতে হবে। যদি ভাই সামান্তরিকের কর্ণর কথা বলে, সেখানে কি আপনার হাফ ইন্টু এ ক্রস বি করতে হবে, ঠিক আছে। খুবই সিম্পল টার্মিনোলজি, এই জিনিসগুলো আপনার এখানে দেওয়া আছে। আচ্ছা, তার মানে এই হলো কি ভাই আপনার টোটাল যে থিওরির পার্টটা, টোটাল থিওরির পার্টটা আমরা ইন ডিটেলে বোঝানোর ট্রাই করছি। সো এইবার আমরা আসেন আমরা ভাই কোশ্চেনের পার্টে আমরা চলে যাই, কি বলেন, এবার আমরা কোশ্চেনের পার্টে যেতে পারি। এবার আসেন ভাই আমরা কোশ্চেনের পার্টে চলে যাই। কোশ্চেনের পার্টে যাওয়া যায়? সো আমাদের কতক্ষণ লাগছে, আমরা ও মাগো 1 ঘন্টা পার হয়ে গেছে, দেরি পাইনি, সমস্যা নেই, প্রথম চ্যাপ্টারগুলো একটু স্লোলি যাই। আচ্ছা আমরা কোশ্চেনের পার্টে যাই, আসেন। সেই ভাই ওকে, ভালো লাগছে না, আশা রেখে ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা, সো এবার আসেন আমরা ভাইয়া, এখনও এটা জাস্ট আমাদের স্টেপ 1, ঠিক আছে, এখনও স্টেপ 2 বাকি। হ্যাঁ, এখন আমরা প্রি কনসেপ্টে ঢুকতেছি, আসেন, বহুত কাজ আছে। তবে সবার আগে দেখেন, সবার আগে আপনাদের একটা সামান্তরিক দেওয়া আছে, এটা আমরা অলরেডি পড়ছি, তাই না। এখানে আপনার এ ভেক্টর থাকবে, বি ভেক্টর থাকবে, মাঝখানে অ্যাঙ্গেল সেটা থাকবে। সো এটা যোগফলকে আমরা কি বলি, এটা যোগফলকে বলি আমরা ভাই প্রধান ভেক্টর, ওকে। এখন আমাদের এখানে খুব সুন্দর একটা কথা লেখা আছে, এটা আপনি ভাই নোট করবেন, খাতা কলম নেন, হ্যালো খাতা কলম নেন, ঠিক আছে, যদিও স্লাইড পাবেন বাট নোট করতে থাকেন। কি লেখা, সেটা হলো অল টাইপস অফ সামান্তরিকের কর্ণ বুঝতে হবে, বাহু বুঝতে হবে, কিভাবে কে আসে সেটা যদিও বা আমি আগে বলছি, তাও আমি এখানে আপনাকে আরেকবার করাই দেবো। এবং কি ভাই বিয়োগফল মানে কি, বিয়োগফল মানে হলো আমাদের গৌণ কর্ণ, কথা বোঝা গেছে, জি ভাই। তারপরে কি অল টাইপ অফ সামান্তরিকের কর্ণ বাহু সবগুলো স্টেট বুঝতে হবে। আচ্ছা, সো ভাই আমরা একটা একটা করে আপনারা বলেন, আমি একটা একটা করে লিখি। আচ্ছা, তো সবার আগে বলো কারে আঁকবো, ধরো সবার আগে আমি আঁকলাম হলো বর্গক্ষেত্রকে। কি বলছে ভাই, বাহু আর কর্ণ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আপনাকে এখানে রাখতে হবে। আসেন রাখি আমরা, সবার আগে আসি ভাই আমরা কর্ণতে। ধরো এই একটা কর্ণ, আর ধরো আমার এই একটা কর্ণ। আচ্ছা, ধরো হলো এই একটা আমার কর্ণ, আচ্ছা কি রে, আচ্ছা এই একটা আমার কর্ণ, কথা বুঝে গেছে, জি ভাই। এবার কথা হলো ভাইয়া যে তোমার ধরো এখানে আমার একটা ভেক্টর হলো এ ভেক্টর, এখানে একটা ভেক্টর হলো এ ভেক্টর, তার মানে বর্গ হওয়া মানে কি, বর্গ হওয়াতে আমি প্রথম বাহু বা সাইডের উপর একটা আমি কমেন্ট পাস করতে পারি, তাই না। বা বাহুটা কি হতে হবে ভাই, বাহুটা আমার এ হতে হবে, মানে কি বাহু আমার সমান। এবার আমরা ভাই কর্ণের উপরে কমেন্ট পাস করব, কর্ণের মান কি হবে, কমেন্ট সেকশন যাতে একদম চ্যাটে অ্যান্সারে যাতে ভরে যায়, ঠিক আছে ভাইয়া। নদী নৌকা ভার্সিটিতে এরকম ইম্পর্টেন্ট না, নদী নৌকা থেকে কোশ্চেন আসে না, নদী নৌকা থেকে কোশ্চেন ভার্সিটিতে আসে, বাট এটা আসে গতিবিদ্যাতে, ম্যাথের গতিবিদ্যায় আসে নদী নৌকা, ভেক্টরে গতিবিদ্যা আসে, মানে ভেক্টরে নদী নৌকা আসে না, ঠিক আছে। কিরে তোদের পড়াশোনার অবস্থা তো মাশাআল্লাহ অনেক ভালো ভাই, কোশ্চেনেই তো বুঝবো না ভাইয়া, বাংলায় সমস্যা নেই, আমি ইংলিশে বলে দিব, ঠিক আছে, চিল। হ্যাঁ বেটা বড় ভাই আছে না, এত টেনশন কিসের ভাই। কর্ণ কি ভাই, কর্ণ হলো আপনার √2। আচ্ছা, সো কর্ণ যখন বুঝে গেছি, যেমন যোগফল আর বিয়োগফলও বুঝে গেছি, সো আমাকে বল যোগফল মানে অ্যাডিশন আর সাবট্রাকশন মানে বিয়োগফল, এই দুইটার ভ্যালু কত হবে।
ভাই এই দুটারও অ্যান্সার কত হবে ভাই √2a। ও মা, তার মানে ভাই আমরা কর্ণ সম্পর্কেও আইডিয়া পেয়ে গেছি। হ্যাঁ ভাইয়া, এবার আমাকে বলো ভাইয়া ভেক্টরে ভাই অ্যাঙ্গেল খুবই ইম্পর্টেন্ট, তবে অ্যাঙ্গেল নিয়েও কমেন্ট করেন। আমাকে বলো ভাই এখানে কোণটা কত? ভাই এখানে কোণটা হলো আমার 90 ডিগ্রি, এখানে কোণটা হলো কি ভাই আমার 90 ডিগ্রি। তার মানে বর্গ নিয়ে আমাদের সবকিছু জানা শেষ। দেখছো একবার পড়াই ফেলছে, এখন তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারতেছো। সো আমার উপর একটু ভরসা রাখেন, আমি আপনাকে সব কনসেপ্টগুলা ভেজে ভেজে খাওয়াই দিব, ঠিক আছে? বাট সেটার জন্য আমাকে তো ভাই একটু সময় দিতে হবে, তাই না? সো আমাকে যদি তখন সময় না দিতেন, এখন পারতেন অ্যান্সার দিতে? পারতেন না, বেজে যেতেন, ঠিক আছে? অনেকে হয়তো বা পারতেন, বাট অনেকে পারতেন না। এবার আসি আমরা রম্বসের কথায় আসি। তাই রম্বসের জন্য কিভাবে আমরা সেম ভাবে কিভাবে কমেন্ট পাস করব, ঠিক আছে? সবার আগে ভাই আমার এখানে কি এ ভেক্টর আসবে, তারপরে কিভাবে আমার এখানেও কিভাবে এ ভেক্টর আসবে। তো আসেন সবার আগে ভাই কমেন্ট করি, ভাই এখানে বাহু সম্পর্কে কমেন্ট করি। ভাই বাহু কিভাবে, বাহু হলো আমার এ অথবা কিভাবে আমার সমান। আচ্ছা, তবে নেক্সট কমেন্ট আমি ভাই কার উপর করছিলাম? নেক্সট কমেন্ট আমি করছিলাম ভাই কর্ণের উপরে। সো কর্ণতে এখন আপনি বলবেন যে ভাইয়া কর্ণর মান তো চাইলে যে কোনো কিছু হতে পারে। এখন দেখো কর্ণতে এখানে ভাই সেক্টর আছে, তাই না? কর্ণতে ভাই এখানে কি ভাগ বটরা হয়ে গেল। একটা কি ভাই প্রধান কর্ণ, বা প্রধান কর্ণ লেখো না, আসলে আমরা এইভাবে লিখি, একটা হলো আপনার যোগফল আর একটা হলো কি ভাই আপনার বিয়োগফল। এখন দেখো যোগফল আর বিয়োগফল কিন্তু আলাদা হয়ে গেছে। কেউ যদি ভাই আপনি ভাই জেনারেলাইজ বলে দেন, তাহলে ভাই জেনারেলাইজ অ্যান্সার কি হবে? জেনারেলাইজ অ্যান্সার হবে ভাই যোগফল হবে কি ভাই 2a cos θ/2 আর বিয়োগফল হবে কি ভাই 2a sin θ/2। এটা কি ভাই জেনারেলাইজ, ঠিক আছে? এটা হলো কি সব রম্বসের জন্য। বাট আমি তোমাকে স্পেসিফিক করে দিই, ধরো এই অ্যাঙ্গেলটা হলো তোমার 30 ডিগ্রি, অ্যাঙ্গেলটা কি ভাই 30 ডিগ্রি। তাহলে আমি কমেন্টে একটু অ্যান্সার দেখতে চাই যে তোমাদেরকে আমি এতক্ষণ কষ্ট করে কি পড়াইলাম, যে রম্বসে যদি এই দুইটা বাহুর মাঝখানের অ্যাঙ্গেল 30 ডিগ্রি হয়, তাহলে এটার যোগফল কি হবে এবং এটার বিয়োগফল কি হবে? যোগফল কি হবে আর বিয়োগফল কি হবে, ঠিক আছে? কমেন্টে অ্যান্সার দেন। ও মা গো, √3a। ও ভাই রে ভাই, কাদেরকে জিজ্ঞেস করতেছি, সরি ভাই ভুলে গেছে। একটা লিখে ভাই √3a আর একটা লিখে ভাই a। আচ্ছা, তার মানে কি ভাই বুঝতে পারতেছি এখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ভাই কত হবে? এই অ্যাঙ্গেলটা ভাই আপনার 120 ডিগ্রি। ভাই রে ভাই তোরা সবাই এত ভালো পারিস কীভাবে? আচ্ছা, এইবার ভাইয়া কোণ কত হবে? দেখেন কোণ নিয়ে আমি কোনো কমেন্ট করতে পারবো না। কোণ কারণ কি আমরা ভাই এখানে স্পেশাল কেস ধরে নিয়েছি। যেমন আমি যদি এখানে অ্যাঙ্গেলের কথা বলি, তাহলে আমি এখানে কোণে কি ভাই স্পেশাল কেস ধরে নিয়েছি, ঠিক আছে? স্পেশাল কেস ধরে নিয়েছি। এটা যে স্পেশাল কেসই হবে এমন কোনো ফ্যাক্টর না, বাট পরীক্ষা এড়িয়ে দেয়, ঠিক আছে? একটা কি ভাই 60 ডিগ্রি আর একটা 120 ডিগ্রি। আচ্ছা, এইবার এখানে একটা এক্সট্রা অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড হবে, এখানেও একটা এক্সট্রা অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড হবে। সেটা হলো কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এখানেও একটা এক্সট্রা অ্যাডিশনাল ফ্যাক্টর অ্যাড হবে, সেটা হলো কর্ণদ্বয়ের মধ্যবর্তী ফ্যাক্টর কত? কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অথবা এই সেম জিনিসটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, জানো কিভাবে? এই সেম জিনিসটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, সেটা হলো যোগফল ও বিয়োগফলের মধ্যবর্তী কোণ কত? যোগফল ও বিয়োগফলের মধ্যবর্তী কোণ কত? আমি যদি ঘুরে দেখি অ্যান্সার চলে আসছে 90। জি, তার মানে কি আমার এখানেও অ্যান্সার কত ভাই 90 ডিগ্রি, এবং এখানেও যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা হলো কি ভাই আপনার 90 ডিগ্রি, ঠিক আছে? এখানেও যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা কি ভাই 90 ডিগ্রি। ওকে,